জার্মানি এবং জাপান দুইটা বিশ্বযুদ্ধ করছে। তারা 1946 সাল থেকে একটি ধ্বংস স্তূপ থেকে যাত্রা শুরু করেছে। আজকে দেখেন তারা গণতান্ত্রিক সূতিকাগার, অর্থনৈতিকভাবে পারমাণবিক দিক থেকে একটা শক্তিশালী রাষ্ট্র। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন দ্য ডেইলি ক্যাম্পাস। আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হুই। আজ আমাদের অতিথি হিসেবে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জার্মান শাখার সেক্রেটারি মাসুদ রেজা ভাই। মাসুদ রেজা ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামটি যারা দেখছেন সেই সমস্ত দর্শক শ্রোতাকে। ভাই, খুব দ্রুত সময়ে একটি নির্বাচন হয়ে গেল, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আমরা বলতেই পারি। আমরা বিগত সময়ে যে নির্বাচনগুলো দেখেছি 2014, 2018 বা 2024-এর কথা যদি আমরা বলি, মানুষ সেখানে তাদের নিজেদের যে অধিকার সেটি অনেক জায়গায় প্রয়োগ করতে পারেনি। এই নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খুব আনন্দের সাথে মানুষ ভোট দিয়েছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। সার্বিক বিষয় নিয়ে এই নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে? দেখুন, যে ফলাফল এসেছে এ ফলাফল প্রত্যাশিত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যে গণরায় এসেছে, এটা যদি আপনি দেখেন, যেভাবে আপনি বললেন 2014, 2018 বা 2024-এ অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। তো সর্বশেষ আমরা গ্রহণযোগ্য নির্বাচনকে যদি ধরি 2001-এর ফলাফলের সাথে এই ফলাফলের সামঞ্জস্য রয়েছে। দীর্ঘ 17টি বছর স্বৈরশাসক শেখ হাসিনার অধীনে যেইভাবে দেশ পরিচালিত হয়েছে, সেখানে গণতন্ত্র, মানবাধিকার, জনগণের মৌলিক অধিকার ভুলণ্ঠিত হয়েছে। জনগণ এই জনপদকে তিনি একটি আতঙ্কিত জনপদে পরিণত করেছিলেন, যার ফলে সাধারণ জনগণ সর্বদাই আতঙ্কিত থাকতেন। কিন্তু দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রক্রিয়াগুলো ছিল, সেই প্রক্রিয়াগুলো এবার সবগুলোই এখানে কার্যকরী হয়েছে, যার ফলে সাধারণ জনগণ দীর্ঘদিন যে ভোট প্রদানের জন্য উন্মুখ হয়েছিলেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে নির্ভয়ে নিজের ভোটটি যথাযথ জায়গায় প্রদান করেছেন বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাদেরও এখানে ভূমিকা ছিল যাতে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। আরেকটি কথা না বললেই নয়, আপনি জানেন যে 5ই আগস্টের কিছুদিন আগ থেকে এবং অদ্যাবধি বাংলাদেশের সেনাবাহিনী যে ভূমিকা রাখছে এবং রাখছেন, সেটা অতুলনীয়। একটি সুশৃঙ্খল বাহিনী, সেনাবাহিনী সাধারণ পুলিশের মতো নয়। সেই বাহিনীটি যখন পুলিশ ছিল না মাঠে বা একেবারেই দুর্বল মনোবলের দিক থেকে, জনশক্তির দিক থেকে, সেই সময় তারা অত্যন্ত ধৈর্য, দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে শান্তি শৃঙ্খলা এখনো বজায় রেখে আসছেন, যার ফলে আমি সেনাপ্রধান থেকে সবাইকে ধন্যবাদ জানাই একজন প্রবাসী হিসাবে, আর অন্যান্য বাহিনীকেও এবং সাধারণ জনগণকে। তারাও সহযোগিতা করেছেন নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, এবং সেটি হয়েছে। এখন জনগণ যাকেই ভোট দিয়েছে, তারা তাদের প্রত্যাশিত সরকার পাবেন। হয়তো 2-4 দিনের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রাণপ্রিয় নেতা, লক্ষ কোটি মানুষের আবেগ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারেক রহমানের উপর যে অর্পিত দায়িত্ব জনগণ দিয়েছে, তিনি একটি জনগণের একটি কল্যাণমুখী সরকার গঠন করবেন, যা জনগণের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার রয়েছে সেই ফলগুলো জনগণ ভোগ করতে পারেন। এটা হচ্ছে আমার প্রত্যাশা বা আমাদের প্রত্যাশা। আচ্ছা, দীর্ঘদিন আপনি যেহেতু প্রবাসে ছিলেন, বাংলাদেশের জন্ম নিয়ে প্রবাসে যাওয়া, বাংলাদেশের কালচারও দেখা, ওখান থেকেও দেখা, বিশেষ করে উন্নত দেশ যেগুলো আছে সেগুলোতে আমরা দেখি বিচার ব্যবস্থা, মানবাধিকার এর যে উন্নত অবস্থা, সুশাসন, ন্যায় বিচার,
সহ সার্বিক যে বিষয়গুলো রয়েছে, আপনি যেহেতু বিভিন্ন দেশে ইউরোপে দেখেছেন, সেই জায়গা থেকে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? নতুন সরকার কিভাবে আরো সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারবে? নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে প্রথমত শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ গড়বেন, যেখানে সবাই নির্দ্বিধায় নির্বাধায় তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। এবং এখানে আরেকটি বিষয় আছে, গণতান্ত্রিক অধিকারটা কি সেটাও সাধারণ জনগণকে বোঝাতে হবে। গণতান্ত্রিক অধিকারের নামে আবার এমন কিছু করা উচিত নয় যেটা আবার অতিরিক্ত। তো আমাদেরকে আগে সেই ক্ষেত্রে সেটা জানানো উচিত বা বোঝানো উচিত। তো প্রবাসে ধরেন আমি এমন একটি দেশে অবস্থান করি যেটি হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার হিসাবে খ্যাত জার্মানি। জার্মানিতে যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, গণতান্ত্রিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা চাইলে জার্মানির সেই দিকগুলো অনুসরণ করতে পারি। আমাদের দেশের যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, বা এই জনসেবায় যারা নিয়োজিত থাকবেন, বা জনগণের কল্যাণের বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে কাজ করার, সেই জায়গায় যারা থাকবেন তারা জার্মানিতে ট্রেনিং নিতে পারেন, যেটা তুর্কি বা ইসরায়েলের পার্লামেন্টারিয়ানরা বা স্কুলের কলেজের ছাত্ররা সেখানে যে জার্মান পার্লামেন্টে ভিজিট করে, জার্মানির স্কুলগুলোতে ভিজিট করে, সেখান থেকে কী পদ্ধতিতে তারা শিক্ষা দিচ্ছে এবং সেখানে কি পদ্ধতিতে পার্লামেন্ট পরিচালিত হয়, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মানবিক উন্নয়ন একদিক, আরেকটা হচ্ছে মানব দক্ষতা উন্নয়ন। ধরুন জার্মানিতে যেই ছাত্র খুব বেশি মেধাবী না, তিনি কিন্তু খুব বেশি পড়ালেখা করতে পারে না। আমাদের দেশে সেটা সম্ভব। অর্থের বিনিময়ে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করেন, কিন্তু এই যে উচ্চশিক্ষিত হচ্ছেন কিন্তু তিনি মেধাবী না। এখানে দুইটা বিষয় আছে। তিনি অর্থের বিনিময়ে মাস্টার্স অর্জন করা বা উচ্চশিক্ষিত হওয়ার ফলে তার অর্থ এবং সময় দুইটা কিন্তু ব্যয়িত হয়েছে। যদি আমাদের দেশের আগামীর সরকার এই বিষয়গুলোর উপর সুদৃষ্টি দেন, যে যিনি মাস্টার্স করার মতো মেধার দিক থেকে দক্ষ নন, তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলার জন্য কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষার দিকে নিয়ে যেতে পারেন। তাতে হয় কি, সময়ও অপচয় হলো না একটা মানুষের জীবন থেকে, অর্থ ব্যয় হলো না। তিনি যেই সেক্টরটায় ভালো পারবেন সেই সেক্টরের দিকে তাকে নিয়ে যাওয়া উচিত। কর্মসংস্থান তো অবশ্যই, কর্মসংস্থান সৃষ্টির জন্য তো আপনার বিভিন্ন ইনভেস্টর লাগবে, চাইলেই তো সৃষ্টি করা যাবে না। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশে একটা হিউজ তরুণ মেধাবী এবং তাদের চেয়ে তুলনামূলকভাবে কম মেধাবী কর্মক্ষম যুব সমাজ রয়েছে, এদেরকে যেটা করা যায়, এদেরকে আপনার কারিগরি শিক্ষা দিয়ে, যেমন নার্স, আইটি, এই সমস্ত শিক্ষায় প্রশিক্ষিত করে বা ভাষা শিক্ষিত করে, যে সমস্ত দেশে শ্রমিকের বা স্কিল লেবার বা দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে, সেখানে প্রেরণ করে বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা পথ রয়েছে। সেই সুযোগটি সরকারের নেওয়া উচিত। এখন আসি আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমত আইনের শাসন যারা প্রতিষ্ঠা করবে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করতে হবে, এবং নীতিবান, উন্নত নীতিবান লোকের প্রয়োজন রয়েছে। আবার ঠিক আইনের শাসন পালন করার জন্য আমাদের মতো সাধারণ জনগণ যারা, তাদেরকেও বুঝাতে হবে আইনের শাসন কি, গণতন্ত্র কি, এগুলো তাদেরকেও বুঝাতে হবে। তাহলেই এটা সামঞ্জস্য চলে আসবে। এখন ধরেন আমরা এখানে যারা আছি, এখানে এই লোকই বাংলাদেশে থাকলে হয়তো অনেক ক্ষেত্রে আইন আমরা সেভাবে মানতে চেষ্টা করি না। এই লোকটাই জার্মানি থেকে যাওয়ার পরে প্রত্যেকটা আইন সমভাবে মানেন, কারণ সেখানে পরিবেশটা এভাবেই গড়ে তোলা হয়েছে। তো এখন বাংলাদেশও আমি আশা করি যে সেভাবে গড়ে তুলবেন, কারণ এখন পৃথিবীটাই ডিজিটালাইজেশন হয়েছে, গ্লোবাল ভিলেজ হয়েছে। সেই দিকে যদি আপনি চিন্তা করেন তো এই শিক্ষা নেওয়া খুবই সহজ। আমরা দেখেছি বাংলাদেশের বহুল আলোচিত 111-এর সময় আপনার দল বিএনপি এবং যদি এখন বর্তমান চেয়ারম্যান তিনি নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারে গিয়েছেন।
আমরা দেখেছি সেই সময় আপনারা যারা প্রবাসে থেকে বিএনপিকে সমর্থন দিয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন প্রবাসে, তারা বিভিন্নভাবে গণতন্ত্রের উদ্ধারের জন্য কাজ করেছেন, কূটনৈতিকভাবে কাজ করেছেন বা ভূমিকা রেখেছেন। তো নতুন সরকার বিএনপি গঠন করতে যাচ্ছে, তো ওই জায়গা থেকে বিএনপির আসলে কি শিক্ষা নেওয়ার রয়েছে? দেখুন, ১/১১ সরকার, তথাকথিত ১/১১ সরকার বা সামরিক ব্যাক্ট তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশকে একটি বিরাজনীতিকরণ করার উদ্যোগ নিয়ে তারা এগিয়ে আসছিল। সমস্ত রাজনীতিবিদকে অন্যায়ভাবে জেলে নিয়েছে, তাদেরকে নির্যাতন করছে, স্বয়ং তারেক রহমানকে অন্যরা তো সেখানে স্বাভাবিক ছিল। সেই শিক্ষাটা আমরা হয়তো সঠিকভাবে গ্রহণ করি নাই বা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি, যার ফলে এই দীর্ঘ ১৭টি বছর শেখ হাসিনা এই স্বৈর শাসকের মতন দেশটি পরিচালনা করছে। আমরা এই হারিয়ে যাওয়া গণতন্ত্র, শেখ হাসিনার হাতে যে গণতন্ত্র আমরা হারিয়েছিলাম, সেই গণতন্ত্র, মানবাধিকার বা মৌলিক অধিকার বা বিশেষ করে ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা গণসংযোগ করেছি, জনমত তৈরি করেছি, কূটনৈতিক রাস্তায় বা কূটনৈতিকভাবে জার্মানি তথা ইউরোপের যে সমস্ত সংস্থাগুলি বা সংগঠনগুলো রয়েছে, বাংলাদেশের মতো দেশকে তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেন। ঋণ নয়, অনুদান, 2টা চ্যাপ্টার রয়েছে। অনুদান দিয়ে যে সমস্ত সেক্টরগুলোকে পরিচালিত করেন, যেমন র্যাবকে প্রশিক্ষণ দেওয়া, পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, র্যাবের অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে, পুলিশের অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে, তারপরে আপনার ধরেন এমপিদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এক সময় দিত, দেশের বড় একটা সাপোর্ট, যারা একটা সাপোর্ট দিত, অর্থনৈতিক সাপোর্ট দিত, মানবিক সাপোর্ট দিত, এবং তারা নিজেরাও প্রশিক্ষণ দিত। আমরা দেখছি তাদের সাথে আমরা যোগাযোগ করছি, তাদেরকে আমরা বাংলাদেশের বাস্তব চিত্রটা তুলে ধরছি যে বাংলাদেশে তোমরা যাদেরকে দক্ষ হিসাবে বা মানবিক করার জন্য চেষ্টা করছে, অর্থ দিচ্ছ, তারা তো অমানবিক কর্মকাণ্ড করছে। এই প্রমাণগুলো তাদের হাতে দেওয়ার পর হয়তো একদিনে হয় নাই, দীর্ঘ সময়ে তারা বুঝতে পারছে আসলেই যে আমরা যেখানে অর্থ দিচ্ছি, আমরা যেখানে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করার জন্য তাদেরকে দিয়ে চেষ্টা করছি, তারা তো আসলে জনগণের স্বার্থে নয়, জনগণের কল্যাণে নয়, কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতায় আনার জন্য এই অর্থ ব্যয় করছে। তখন তারা ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অন্যতম শক্তিশালী একটা দেশ, সেখানে যারা আবার বাংলাদেশের জন্য নির্দিষ্ট এমপি রয়েছে বা কমিটি আছে, তো সে সমস্ত কমিটির লোকজন ইউরোপিয়ান পার্লামেন্টে, জার্মান পার্লামেন্টে, হিউম্যান রাইট ওয়াচ রয়েছে, যেখানে আপনার মানবাধিকার সংগঠনগুলো আছে, তারা সরকারের সাথে নেগোসিয়েশন করছে বাংলাদেশ সরকারের সাথে তখন। তো যার পরিণতিতে একদিনই তো আর এই আজকের আগস্ট তৈরি হয়নি, এটার জন্য দীর্ঘ সময় বিভিন্নভাবে আন্দোলন করতে হয়েছে, সামাজিক আন্দোলন করতে হয়েছে, রাজনৈতিক আন্দোলন করতে হয়েছে, কূটনৈতিক আন্দোলন করতে হয়েছে, এবং এখানে বাংলাদেশে যারা ছিলেন তারা রাজপথে আন্দোলন করছে। আন্দোলনের ফসল হচ্ছে 5ই আগস্ট। আর এটা আমাদেরকে, আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যারা বাংলাদেশের রাজনীতিকে মেরুকরণ করার জন্য প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের যে সরকার রয়েছে এটা জনবান্ধব নয়, এটা ক্ষমতায় টিকে থাকার জন্য, লুটপাট করার জন্য, দুর্নীতি করার জন্য, এটা গণতন্ত্রহীন, মানবাধিকারহীন একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। তারা কিন্তু শেখ হাসিনা সরকারকে নির্বাচনের আগে অনেকভাবে চেষ্টা করছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার জন্য। শেখ হাসিনা সেই দিকে কর্ণপাত করে নাই, কারণ হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্রের মদত ছিল বা ইন্ধন ছিল, যার ফলশ্রুতিতে যেই আন্দোলন দিনে দিনে ধাবিত হচ্ছিল সামনের দিকে, সেটাই স্ফুলিঙ্গ হিসাবে সফলতার দ্বার প্রান্তে বা সফলতা অর্জন করছে 2024। আমরা যদি একটু ভিন্ন দিকে যাই, যে যেই ফ্যাসিবাদ, স্বৈরাচার শাসন যদি আপনি বলা যায়, স্বৈরাচারী আচরণ দূর করার জন্য আন্দোলন হলো, এরপর একটি নির্বাচন হলো। আমরা দেখেছি নির্বাচনের দিন সারা দেশে শান্তিপূর্ণ একটি নির্বাচন, এবং ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম কোনো রক্তপাতহীন একটি নির্বাচন হলো। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পরপরই বা পরদিন দেখা গেল বিভিন্ন জায়গায় সহিংসতা, আমরা যেটা দেখলাম
বিজয়ী দল, জয়ী দল এবং যারা পরাজিত দল তাদের মধ্যে যে সংঘাত, তো আপনার কাছে কি মনে হয় এই সংঘাতটা আসলে কেন তৈরি হলো? যদিও নির্বাচনের দিন বা প্রচারণার সময় কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ ছিল, তো হুট করে নির্বাচনী ফলাফলের পরেই এরকম পরিবেশ কেন তৈরি হলো? এবং এই জায়গাটা নিয়ন্ত্রণের জন্য বিএনপির কি করা উচিত, বা যারা নির্বাচিত হয়েছে অন্য রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা রাখা উচিত বলে মনে করেন? 18 কোটি জন অধ্যুষিত এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এখানে শিক্ষা, অশিক্ষা, কুশিক্ষা অনেক সমস্যা রয়েছে। সেই দেশে প্রতিদিন কোনো না কোনো সমস্যা আপনার দৃষ্টিতে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন বাংলাদেশের ইতিহাসে আমার এই বয়সে এত সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন আমি দেখি নাই। এটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে, তাই না? সেটা আপনিও স্বীকার করবেন, যে কেউ স্বীকার করবে। এখন আপনি যে কথাটা বললেন যে যে আমার দৃষ্টিতে খুব সামান্য কিছু হয়েছে, হয়তোবা এটা এ কারণ হতে পারে যে আপনার সাথে আমার হয়তো ব্যক্তিগত সমস্যা রয়েছে। নির্বাচনের পরের দিন আমি এটাকে যদি প্রয়োগ করি তাহলে এটাকে রাজনৈতিক রং দেওয়া যাবে। আপনার সাথে যে সমস্যাটা আমার, সেটা কিন্তু ব্যক্তিগত, পারিবারিক বা জমি জমা সংক্রান্ত। প্রতিবেশী হিসাবে সেই প্রতিহিংসাটা নির্বাচনের পরপর যদি করা যায় তাহলে এটাকে রাজনৈতিক কালার দেওয়া যাবে। যে পক্ষ করছেন তিনিও হয়তো এই চিন্তা ভাবনায় থেকে করছেন, এবং যেই পক্ষ আক্রান্ত হয়েছেন তিনি এখন প্রচার করতেছেন এটা রাজনৈতিক কারণে হয়েছে। এটা অতীত এইভাবে হয়েছে, হয়তো এবারও সেইভাবে হয়েছে। দেখুন আপনি, আমি যতটুকু আমার কাছে তথ্য আছে, বিভিন্ন জায়গায়, খুব বেশি না, সামান্য কয়েকটি জায়গায় যে ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু উভয় পক্ষই এর সাথে জড়িত। যে আপনার বরিশালের দিকে, আরো কোথায় কোথায় দেখলাম যে আমাদের বিএনপির যুবদলের নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর করা হয়েছে, দেখছেন। তো কোনোটাই কাম্য নয়। আমি মনে করি যে আমরা যেই দলই হই সবাই তো বাংলাদেশি। আর আপনার প্রতিদ্বন্দ্বীকে কখনোই প্রতিপক্ষ ভাবা উচিত না। আপনার যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে আপনি একা একা কি করবেন? আমাদের তো বিরোধী দলের প্রয়োজন আছে, তাই না? বিরোধী দল ছাড়া কোনো দেশ চলতে পারে না। বিরোধী দলকে আপনি কখনোই প্রতিপক্ষ বা শত্রু বানানোটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মনে করে না। বিরোধী দলবিহীন বা বিরোধী মতবিহীন একটা রাষ্ট্র কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। তো সেক্ষেত্রে আমি মনে করি উভয়কেই আরো সংযমী হওয়া উচিত। আর যেই সমস্যাগুলো আছে, পারিবারিক দ্বন্দ্ব বা পারিবারিক সমস্যা, সেগুলো আপনারা আরো পরে মিটমাট করেন বা পরে এগুলো করেন। এখন নির্বাচনের দিন বা নির্বাচনের পরের দিন করার অর্থ হচ্ছে এটাকে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য, এবং নির্বাচনী কালার দিলে উভয় পক্ষেরই সুবিধা হয়। আপনি যেটা বললেন, আমি মুন্সিগঞ্জে 1 আসনের আমার বাড়ি। মুন্সিগঞ্জে যে ছোট্ট একটা ঘটনা ঘটছে, এটা কিন্তু সালিশিভাবে সমাধানের জন্য বসা হয়েছিল। ওখানে আঘাত করছে, মাথা ফাটায় ফেলাইছে। তো এই তথ্যটা আমার কাছে আছে। তো এটা তো কাঙ্ক্ষিত না। দেখা যাবে আপনি আমার প্রতিবেশী, ভোট হয়ে গেছে, আমি যদি কোনো দুর্ঘটনায় পতিত হই আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনি দুর্ঘটনায় পতিত হলে আমি আপনাকে সহযোগিতা করব। আমি মারা গেলে আপনি আমার লাশ বহন করবেন, আপনি মারা গেলে আমি আপনার লাশ বহন করবে। তবে এই নির্বাচনকে ঘিরে বা নির্বাচনকে নিয়ে কেন আমরা এই মারামারিতে জড়িয়ে যাব বা জড়িত হব? রাজনীতিটাকে ব্যক্তিগত পর্যায়ে নেওয়া হয় শুধু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। রাজনীতি জায়গায় থাকবে, ধর্মের জায়গায় থাকবে, ব্যক্তিগত সম্পর্কের জায়গায় থাকবে। এভাবে যদি দেশ পরিচালনা করা যায় তাহলে কখনোই রাষ্ট্রে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এবং এরা সাহসও পাবে না। এদেরকে আপনি যেই দলের হোক আইনের আওতায় নিয়ে আসেন। আপনি আইনের উপর হস্তক্ষেপ না করেন, আইন প্রয়োগকারী সংস্থাকে স্বাধীন করে দেন। যেই দলের হোক, আপনি কোনো দুর্বৃত্তকে ছাড় দিবেন না। দলীয় পরিচয় দেখ, আমি যত বড় পদেই থাকি, আমি যত বড় ব্যক্তি হই, আমি যদি অন্যায় করি আমাকে আইনের আওতায় নেওয়া হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পদক্ষেপ গ্রহণ করুক। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেই দলীয় পরিচয়ের কারণে
দুর্বল হন এই দুষ্ট দলের না, ওই দুর্বল মনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যিনি দলীয় পরিচয়ের কারণে তার যথোপযুক্ত আইন প্রয়োগ করা থেকে বিরত থাকছেন। বিষয়টা তেমন না। তা আপনি দলের এখানে দলের কোনো মনে করি না যে আমি দলের কোনো এখানে ভুল রয়েছে। দল যেটা করতে পারে আরও ব্যাপকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উৎসাহিত করতে পারে, সরাসরি যেভাবে আমাদের সুশাসন প্রতিষ্ঠান করা, আইনের শাসন, আমাদের তো আপনার ইস্তেহারেও আছে এবং আমরা সংবিধানও জিয়াউর রহমান সাহেব আপনার সংযোজিত করে গেছেন, সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার করতে হলে যেহেতু আমাদের ঘোষণা দেওয়া আছে, তাহলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওপেন করে দেই যে আপনারা আপনাদের আইনের মধ্যে যে সমস্ত ধারাগুলো আছে বা আইনের মধ্যে যা পড়ে, সে যেই দলেরই হোক, সে যদি অন্যায় করে, সে যদি দুর্নীতি করে, সে যদি চাঁদাবাজি করে, সে যদি সন্ত্রাস করে, সে যদি ভূমিদস্যুতা করে, হ্যাঁ, আপনি তাদেরকে আইনের আওতায় আনেন, দেশ পরিচালনা করা অনেক সহজ হয়ে যাবে। আর যদি দলীয় পরিচয় ব্যবহার করে এই কাজগুলো করে আর আইন প্রয়োগকারী সংস্থা এই দলীয় পরিচয়ের কারণে নিজেদের আইন প্রয়োগ করায় দুর্বল থাকেন, তাহলে আগামী দিনগুলো অনেক কঠিন হবে। অনেক কঠিন হবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি ভাই, আপনার কাছে সবশেষে একটা প্রশ্ন করতে চাই। 111 এর সময় আমরা দেখেছি অর্থনীতি বাংলাদেশে, আমরা এখন যে জায়গাটায় আছি জানি যে অর্থনৈতিক অবস্থা খুবই একটা নাজুক পরিস্থিতি। তো নতুন সরকারের জন্য অর্থনৈতিক উন্নয়নটা করা কতটুকু চ্যালেঞ্জ হবে এবং এটাকে আরো সুন্দর করতে, খুব ভালো করতে সরকারের কি পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন? এই দীর্ঘ 17 বছর দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাপক ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে উচ্চতর সুদে, এবং বিভিন্ন প্রকল্পের নামে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের ভারটা কিন্তু এই সরকারকে বহন করতে হবে। কারণ যার থেকে আপনি ঋণ নিছেন তার ঋণের টাকা তো আপনার পরিশোধ করতে হবে। একদম। যিনি করছেন তিনি তো পালায়া গেছেন লুটপাট করে, কিন্তু যিনি সরকারে আসছেন তার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই জিনিসগুলোকে রিকভার করা। তো সেক্ষেত্রে সরকারের আমি মনে করি যে দক্ষতা, অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা, এইগুলোকে কাজে লাগায়া বড় বড় প্রকল্প যেগুলো আছে এগুলোর থেকে আপনার ব্যয় সীমিত করতে হবে। যেই প্রকল্পগুলো না করলেই না, যেই প্রকল্পগুলো জনগণের জন্য, জনগণের স্বার্থের পক্ষে, সেগুলোকে আপাতত শুরু করা যায় এবং বড় বড় প্রকল্পগুলো আরও ধীরে চালু করা যেতে পারে। এবং রপ্তানি করার ক্ষেত্রে রপ্তানি আরও বৃদ্ধি করা যায়। এখানে আমরা শুধু গার্মেন্টস রপ্তানি এবং জনশক্তি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমরা রপ্তানি করে থাকি। অন্যান্য দেশে কিন্তু আমরা জনশক্তি রপ্তানি করি না, কিন্তু আমাদের জনশক্তি রপ্তানির যে অপার সুযোগ সৃষ্টি হয়েছে, ধরুন জার্মানিতে এখন দুইটা জায়গায় ব্যাপক সুযোগ সৃষ্টি করছে। একটা হলো বাংলাদেশ থেকে স্টুডেন্ট জার্মানিতে যেহেতু ব্যাপক কর্মসংস্থান রয়েছে খালি, তো সেই জায়গায় আমাদের যে মেধাবী তরুণরা রয়েছে এদেরকে প্রথমত ছাত্র হিসাবে যদি প্রেরণ করা যায়, সেখানে তারা পড়ালেখা করলে সেখানে থাকার, বৈধভাবে থাকার, তার স্ত্রীকে নেয়ার বা যদি কোনো মেয়ে যায় সে তার স্বামীকে নেয়ার সুযোগ আছে। এবং তারা যখন পড়ালেখা শেষ করবে তখন কিন্তু তিনি যে চাকরি পাবেন সেই চাকরিতে হিউজ অ্যামাউন্টের একটা বেতন পাবেন। ওই টাকা দিয়ে নিজেও ভালোভাবে চলতে পারবেন এবং বাংলাদেশে তার পরিবারের যারা রয়েছে তারা ভালো শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। আমাদের সরকারকে এই দিকে সুষ্ঠু নীতিমালা প্রয়োগ করে বা প্রণয়ন করে সুনির্দিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আরেকটা হচ্ছে, আরও সুন্দর একটা সুযোগ সৃষ্টি হচ্ছে অপরচুনিটি ভিসা। এটা শুধুমাত্র দক্ষ শ্রমিকের জন্য, এটা বাংলাদেশ গ্রহণ করতে পারে যদি এই অপরচুনিটি ভিসার আওতায় জার্মানিতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক তৈয়ার করে তাদেরকে প্রেরণ করতে পারে। তাহলে সেই দক্ষ শ্রমিকের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের একটা পথ উন্মুক্ত হবে, যেটা এখন ভারত নিচ্ছে। সেই সুযোগটা আমাদের নেয়ার জন্য আমি সরকারকে আহ্বান জানাবো। এই দিকে দৃঢ় পদক্ষেপের মাধ্যমে এবং সুষ্ঠু পরিচালনার মাধ্যমে
এগুলোকে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত জি। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী জনগণ সবচেয়ে বেশি এফেক্টেড হয় যে জায়গাটা, সাধারণ জনগণ এখন সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে, একটা বললেন অর্থনীতি, আর আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাইতে হইব, কারণ এতদিন তো সেনাবাহিনী মাঠ পর্যায়ে ছিল। যদিও এটা সেনাবাহিনীর কাজ না, বাংলাদেশের স্বাধীনতার পর এই দীর্ঘ ইতিহাসে কখনোই সেনাবাহিনী এতদিন মাঠে ছিল না, এটা তাদের কাজও না। কিন্তু সেই সেনাবাহিনী যেই ধৈর্য, যেই মেধা, যেই পরিশ্রম, সেই 5ই আগস্টের 1-2 দিন আগ থেকে শুরু করে এখন পর্যন্ত মাঠে আছে। আপনি অনেক জায়গায় দেখছেন সেনাবাহিনীকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, তারপরে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিছে, এটা কল্পনাতীত। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এই ধৈর্যের জন্য, এই জনগণের পাশে দাঁড়ানোর জন্য, এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠান করার জন্য তারা যে ভূমিকা রাখছে। সব বাহিনীর সাথে এবং সাধারণ জনগণের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনার দীর্ঘ সময় প্রবাসে থেকে বাংলাদেশের জন্য লড়েছেন, একটি সুন্দর বাংলাদেশ চেয়েছেন। 111 থেকে শুরু করে যদি আমরা এখন পর্যন্ত দেখি, আপনাদের অনেক অনেক বেশি অবদান। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কিংবা বাংলাদেশের পক্ষে প্রবাসী থেকে লড়াই করলেন, বিভিন্ন ত্যাগ স্বীকার করলেন, আপনার কাছে কি মনে হয় নতুন সরকার তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে? 2007 সালে তথাকথিত সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিলেন, তারা মূলত বাংলাদেশকে বিরাজনীতি করার যে উদ্যোগ নিয়েছিলেন, সেই সময় বিভিন্ন রাজনীতিবিদদেরকে মিথ্যা মামলায় হয়রানি করছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামেও মিথ্যা মামলা তারা দিয়েছিলেন, তাকেও গ্রেপ্তার করে নির্যাতন করেছেন। সেই স্মৃতি বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলে যাবে না। কিন্তু সেই সেই সময়ের দুঃস্মৃতি রাজনীতিবিদগুলো কতটুকু শিক্ষা গ্রহণ করছে, যদি সেটাই শিক্ষা নিয়ে থাকতো, তাহলে শেখ হাসিনা এই 17টি বছর এই দুঃশাসনের জাতাকলে বাংলাদেশকে নিপতিত করতেন না। তিনি বাংলাদেশকে একটি ভয়ার্ত জনপদে পরিণত করে তার কতিপয় পালিত ব্যক্তির সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে মানবাধিকার, গণতন্ত্র এবং মৌলিক অধিকারহীন করে গড়ে তুলেছিলেন। আমরা প্রবাস থেকে এই গণতন্ত্র, মানবাধিকার এবং মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করেছি, সেই আন্দোলনটি আমরা জনমত সৃষ্টি করেছি। কূটনৈতিকভাবে যে সমস্ত কূটনীতিবিদরা বাংলাদেশের এই মানবাধিকার, গণতন্ত্র এবং মৌলিক অধিকারগুলো নিয়ে বাংলাদেশকে যারা ডিল করেন, তাদের সাথে আমরা আলোচনা করেছি। বিশেষ করে বাংলাদেশে যারা অনুদান দেন বিভিন্ন ক্ষেত্রে, আপনি বলছিলেন তাদেরকে আপনারা বিভিন্নভাবে রিস্ক করার চেষ্টা করেছেন। এখন আপনারা যারা এই কাজগুলো করেছেন, দল কি আপনাদের সঠিকভাবে মূল্যায়ন করবে? দলের কাছে আপনার প্রত্যাশা কি বা কি মনে হয়? দলের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মানবিক বাংলাদেশ। আমরা প্রত্যাশা করি যারা এর সাথে নিম্নতমভাবে জড়িত হবে, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, এদেরকে কঠোর হাতে দমন করার প্রত্যাশা করি। আমাদের স্বপ্নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যে স্লোগান নিয়ে আমরা এই আন্দোলন করেছি, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী, তিনি এই স্লোগান নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরাও এটাই প্রত্যাশা করি। যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, দল ক্ষমতায় চলে এসেছে, ক্ষমতা গ্রহণ করবে, এখন সেই ক্ষণটা বাকি। ক্ষমতা গ্রহণের পরে দল কি আপনাদেরকে সেভাবে মূল্যায়ন করবে, কি মনে হয়? মূল্যায়ন বলতে আমরা আসলে বিশেষ করে আমরা জার্মান বিএনপি যারা, তারা দলের মূল্যায়নের চেয়ে জনগণের মূল্যায়নের চিন্তা চেতনায় থেকেই দলের পক্ষে কাজ করছি, দেশের পক্ষে কাজ করছি, জনগণের পক্ষে কাজ করছি। আমাদের এটা দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক, মানবাধিকার সর্বোচ্চ মর্যাদা পাক, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক,
দেশ, যেটা আমি বারবার বলছি, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশের, এটাই আমাদের প্রত্যাশা। আমরা জার্মান থেকে হয়তো বাংলাদেশে ঘুরতে আসব সপরিবারে, সেখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করব, নির্ভয়ে আমরা ঘুরে বেড়াবো, এতটুকুই আমাদের প্রত্যাশা, অন্য কোনো কিছু না। এবং বাংলাদেশের সাধারণ জনগণ যাতে এই সরকার দ্বারা উপকৃত হয়, তাদের মৌলিক অধিকারগুলো, মানবিক অধিকারগুলো তারা প্রতিষ্ঠিত করতে পারে, সেই ধরনের প্রত্যাশাটাই আমরা চাই আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারের কাছ থেকে। দলের কাছে আমার প্রত্যাশা থাকবে তারাও যেন সরকারকে সহযোগিতা করে, গঠনমূলক সমালোচনা করে, তাহলে একটি রাষ্ট্র উন্নয়নের দিকে ধাবিত হওয়া সহজ হবে। দেখুন, জার্মানি এবং জাপান দুইটা বিশ্বযুদ্ধ করছে, তারা 1946 সাল থেকে একটি ধ্বংস স্তূপ থেকে যাত্রা শুরু করেছে। আজকে দেখেন তারা গণতান্ত্রিক সূতিকাগার, অর্থনৈতিকভাবে পারমাণবিক দিক থেকে একটা শক্তিশালী রাষ্ট্র, মানবিক দিক থেকে বলেন, যে কোনো দিক থেকে তারা একটা শক্তিশালী রাষ্ট্র। আমরা যদি চিন্তা করি, আমরা 1971 থেকে যাত্রা শুরু করছি, তো 1971 সাল থেকে আমাদের জন্ম বা যাত্রা, খুব একটা বেশি ডিফারেন্স না কিন্তু বয়সের দিক থেকে। আমরা আজকে কোথায় আছি? আমরা কি কোনো একটা সেক্টরে, যে কোনো সেক্টর ধরেন, আমরা এতদিন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থাকেই স্টাবলিশ করতে পারি নাই। অন্যগুলো বাদ দেন, যেটা সবচেয়ে জনগণকে ডাইরেক্ট এফেক্ট করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা চিন্তা করেন, যেটা সরাসরি জনগণ যেখানে এফেক্টেড হয়, সেই জায়গাগুলোকে আমি মনে করি আমাদের সরকার, এই জনগণের সরকার। আপনি মনে করেন যে সরকার এবং বিরোধী দল যদি একসঙ্গে কাজ করে তাহলে জনগণের কল্যাণে তাহলে জনগণ সুবিধা পাবে, যে রাষ্ট্র সুবিধা পাবে, জনগণ সুবিধা পাবে। এটাই। ভাই, অনেকক্ষণ সময় নিয়েছি, অনেক বিষয়ে আমরা কথা বলেছি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য, এবং আমি আমার যারা দর্শক শ্রোতা রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জার্মান বিএনপির সেক্রেটারি মাসুদ রেজা ভাই। আমরা তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আজ এই পর্যন্তই। অন্য সকল খবর এবং তথ্যের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ।